ওই যে কথায় আছে না, সেজেগুজে রইলাম বসে, বর এলো না বিয়ের বেশে। আমাদের গল্পের নায়িকা মরালির হয়েছে তাই অবস্থা। বর আসেনি, এদিকে লগ্ন বয়ে যাচ্ছে, তাই সে খুবই চিন্তিত। হঠাৎই তার কানে এলো, বর এসেছে, বর এসেছে। তা বিপদ কি শুধু শোভারামের মেয়ের একলার নাকি? বিপদ সকলেরই। রাজবাড়িতে তখন সব অন্ধকার। অতিথিশালার ভেতর সেদিন তেমন কোনো লোক ছিল না। যা দুই একজন এসেছিল তারা দিন মানেই চলে গেছে। রেড়ির তেলের প্রদীপটা নিভে গিয়েছিল প্রথম রাত্রেই। কাছারির লোক কিছু কিছু এই পাশে ওপাশে শুয়েছিল। তাদের পাশ কাটিয়ে উদ্ধব দাস, হরিপদ আর শোভারাম দরজার কাছ পর্যন্ত এলো। উদ্ধব দাস আবার জিজ্ঞেস করলে, সত্যি বলো না গো, নতুন কাপড়ে কি হবে? হরিপদ বললে, হবে আবার কি চাই, যা বলছি করো, আর সময় নেই। সেদিন হরিপদ যে কী বিপদেই ফেলেছিল, সন্ধেবেলাও কিছু বলেনি হরিপদ। উদ্ধব দাস নেচেছে, গেয়েছে, কড়াইয়ের ডাল দিয়ে ভাত খেয়েছে কলাপাতায়, ছড়া কেটেও শুনিয়েছে। সেদিনও হরিপদ জিজ্ঞেস করেছিল, নতুন রসের গান বানিয়েছ নাকি দাসমশাই? উদ্ধব দাস জিজ্ঞেস করেছিল, কেন, তোমাদের দুর্গা জানে নাকি আমি এসেছি? তা জানে না, তবে আজকে আর গান শুনবে না। কেন, আজ আবার কি হলো? আজ এই পাড়ায় আমাদের শোভারামের মেয়ের বিয়ে, সেইখানে নেমন্তন্ন খেতে যাবে। তা সে তো রাত্রিরে। তারপর হরিপদ বলেছিল, আচ্ছা দাঁড়াও দেখি, দুকাকে জিজ্ঞেস করে আসি গান শুনবে কি না। আমাকে বলেই রেখেছিল তুমি এলে খবর দিতে। ভারী দেমাক কিনা দুর্গার, আগে জিজ্ঞেস না করলে যদি আবার খোঁয়ার করে। উদ্ধব দাস বলেছিল, ঝিউড়ির আবার অত খোঁয়ার কেন গা? ও মা, খোঁয়ার হবে না? ছোট বৌরানির আদর পেয়ে পেয়ে দুর্গার খোঁয়ার যদি একবার দেখো, তুমি অবাক হয়ে যাবে দাসমশাই। তুমি বসো, আমি দেখে আসি ভেতরে। এইসব বিকেলবেলার ঘটনা। বিকেলও হয়নি ভালো করে। ভেতর বাড়ির প্রথম দরজা পেরিয়ে বড় বৌরানির মহল, তার পাশের বারান্দা দিয়ে গিয়ে তবে ছোট বৌরানির মহল পড়বে। কেমন যেন ভয় ভয় করতে লাগলো হরিপদর। পাশে ছোটমশাইয়ের খেউড়ি হবার জলচৌকি। সকালবেলা সেখানে বসে খেউড়ি করে বিশু পরামানিক। জলচৌকিটার পাশে দাঁড়ালে ছোট বৌরানির ঘরের বারান্দাটা দেখা যায়। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। আশেপাশে দুর্গাকে কোথাও দেখতে পাওয়া গেল না। এই সময় ছোট বৌরানির জন্য খাবার নিতে আসে দুর্গা। রান্নাবাড়িতে গিয়ে খাবার ফরমাস দিয়ে আসে। সেদিন যা খেতে ইচ্ছে হবে তা আগের থেকে বলে আসতে হয়। বড় আয়েসি মানুষ। ছোট বৌরানির ঘুম বড় গাঢ়। সকালবেলা ছোটমশাই উঠবার পরও বিছানায় শুয়ে পড়ে থাকে। তখন দুর্গা গিয়ে গা হাত পা টিপে দেয়, মাথায় সুরসুরি দেয়। দুর্গা না হলে ছোট বৌরানির চলে না। সন্ধেবেলা হয়তো বা ঘি দিয়ে চিড়ে ভাজা খেতে ইচ্ছে হয়। বাগানের সেরা সেরা আম আসে ছোট বৌরানির জন্য। ভাড়ার ঘরে গিয়ে দুর্গা ঝগড়া করে আদায় করে নিয়ে আসে। দুর্গা বলে, খেতে পড়তে দেবার মালিক যে, তার জন্য একটু তোমত করি, তাতে কি এমন অন্যায় করি? তরঙ্গিনী ভাড়ালের লোক। সে বলে, বড় বৌরানির জন্য আমের আচার করেছিল, তাও নিয়ে গেলি। দুর্গা বলে, নিজের জন্য নিইনি গো, নিজের জন্য নিইনি, খেতে পড়তে দেবার মালিকের জন্যই নিয়েছি। ছোট বৌরানির জন্য জিনিস নিলে তোমাদের এত চোখ টাটাই কেন গো? তরঙ্গিনীও কম নয়। সে বলে, ছোট বৌরানি তোর সঙ্গে বাতি দেবে লা, তোর পরকালের গতি করবে, ভালো করে পা টিপিস বাপু। এরপর আর ধৈর্য থাকে না দুর্গার। সে বলে, আমার সঙ্গে কেন বাতি দেবে না? তোর সঙ্গে দেবে। তুই বৌরানির খাতির করিস, বাজা মেয়ে মানুষের পায়ে তেল দিস, মুদ্দ ফরাসেও তোর গতি করবে না। করুণাময়ীর ঘাটে তোকে স্যাল কুকুরে খাবে। কবে মরবি লা তুই? আমি ঘাটে বসে দেখব। আর তারপরেই ঝগড়া বেঁধে যায়। তুমুল ঝগড়া। রান্নাবাড়ি থেকে লোক জড়ো হয় ভাড়ারের উঠোনে।
সধবা বিধবা কেউ আর বাকি থাকে না। গালে হাত দিয়ে খেন্তির মা বলে, অবাক করলি মা দুর্গা, তোর না মাছি তরিকে তুই ওই কথা বললি? তরঙ্গিনী তখন সত্যি কাঁদতে শুরু করেছে। বলে, দেখো তোমরা 5 জনেই দেখো মা, এই একটুকু বয়সে রাড় হলো তখন আমি এনে ঢোকালুম ওই চাকরিতে। সেই চাকরিতে ঢুকে বড় বৌরানির সঙ্গে রাজবাড়িতে এলো। ভাবলুম ভাত আর যাই যাক, মুখ পুরি তো 2 বেলা 2 মুঠো খেতে পাবে পেট ভরে। আর এখন আমার কপাল মা, আমার কপাল, আপন বঞ্জি আমার, সেও আমায় কিনা খুঁয়ার করে। তাই এইসব রাজবাড়ির ভেতরকার ব্যাপার, অন্দরমহলের ঘটনা। কিন্তু বাইরে কাছারি, কানুনগো কাছারি, চণ্ডীমণ্ডপ, খাজাঞ্চিখানাতে অন্য চেহারা। হাতিয়ারগড়ের রাজবংশের সেই ইতিহাস সবাই জানে। পাঠান আমলের শেষ দফায় সুলেমান কররানির সময় কালো পাহাড়ের অত্যাচারে সমস্ত ভূভাগ যখন জর্জর হয়ে আছে, তখনকার কথা। একজন সর্দার একটা এলাকায় প্রধান হয়ে উঠেছে। কেবল মদিপুর, চট্টগ্রাম আর এই সুন্দরবনের প্রত্যন্ত প্রদেশ তখনও বিবাদী স্বরূপ স্বাধীন সত্তায় বিরাজ করছে। তখন বাইরে থেকে বারবার অত্যাচার আর আঘাতের ঢেউ এসেছে, কখনো অর্থলোভে, কখনো ভূমির লোভে, কখনো নারীর লোভে। সেই অত্যাচার দুর্দম আকার নিয়েছে। অত্যাচারের পর অত্যাচারে হয়তোবা অনেক সময় ভূমির অংশ ছেড়ে দিতে হয়েছে, অর্থ দিয়ে অত্যাচারীকে বশীভূত করতে হয়েছে। দেশও পুরনো আর এই দেশের অতীতও পুরনো। সেই 7ম-8ম শতাব্দী থেকে মুসলমানদের অত্যাচার শুরু হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসিম আর দ্বিতীয় খালিফ ওমরের সময় থেকেই এর সূত্রপাত। তাদের প্রধান লক্ষ্য ছিল এই দেশের মেয়ে মানুষ। আরবের মরুভূমির দেশের চোখে এই দেশের মেয়ে মানুষেরা ছিল স্বপ্ন। তারপর যুগের পর যুগ কেটে গেছে, লুঠতরাজের শেষ হয়নি কোনো দিনও। মোহাম্মদ বিন কাসিম থেকে সবক্তজিন থেকে সুলতান মাহমুদ পর্যন্ত তার জের চলল। আর সঙ্গে সঙ্গে মন্দির ভাঙল, বিগ্রহ ভাঙল। দেশের খাদ্য শক্তির আর তখন জাগবার কথা নয়। পূবে বারাণসী আর দক্ষিণে সোমনাথ পর্যন্ত অত্যাচারের উত্তালের ঢেউ গড়িয়ে গড়িয়ে চলল। লুঠের পর লুঠ, রক্তপাতের পর রক্তপাত। কান্নায় ভারী হয়ে উঠল বাতাস, রক্তে পঙ্কিল হয়ে উঠল পৃথিবী। সুলতান মাহমুদ অত্যাচার করতে করতে একদিন নিজের অত্যাচারের বিভৎসতায় নিজেই 2 হাতে নিজের 2 চোখটা বুজে ফেললেন। কিন্তু নবাব বাদশাদের মেয়ে মানুষের লোভ তবু গেল না। সিংদরজার সামনেই মাধব ঢালি পাহারা দেয়। উদ্ধব দাসকে নিয়ে হরিপদ আর শোভারাম সেইখানে এসে দাঁড়াতে অবাক হয়ে গেল। নবাবের ফৌজি সেপাই দাঁড়িয়ে আছে সেইখানে, আর মাধব ঢালির সঙ্গে কি যেন কথা বলছে। কি হলো, কি এখানে? কথাটা জিজ্ঞেস করে কিন্তু হরিপদ শিউরে উঠেছে। ছোটমশাইকে সেপাইরা খুঁজতে এসেছে। মাধব ঢালি বললে, ছোটমশাই তো এখন শুয়ে পড়েছেন হুজুর। তা নায়েব কোথায়? হাতিয়ারগড়ের নায়েব নাজিম? আগে হুজুর, নায়েব মশাই তো বাড়িতেই আছেন। কোথায় তার বাড়ি? কাছারি বাড়ির পাশে, ওইদিকে সোজা নাক বরাবর চলে যান হুজুর। ফৌজি সেপাই দুটো আর বাক্য ব্যয় না করে সোজা সেই দিকেই চলে গেল। হরিপদর এতক্ষণে সাহস হলো, জিজ্ঞেস করলে, সেপাই এসেছিল কেন গো মাধব? মাধব ঢালি ডাকাতি করত এককালে, বড়মশাই যাবার আগে ওকে এই পাহারাদারি চাকরি দিয়ে গিয়েছিল। সে বললে, পরোয়ানা আছে বোধহয়। কিসের পরোয়ানা? ওই নবাব নিজমতের পরোয়ানা। আবার কার? তাই বলে এত রাত্রিরে? শোভারাম বাধা দিয়ে বললে, ওইসব নবাবী ব্যাপারের কথা এখন থাক হরিপদ, ওইদিকে সময় বয়ে যাচ্ছে, তুই চল। বিয়েবাড়ির ভেতরে তখনও গোলমাল চলছে। যারা খেতে বসেছে তারা তখনও কিছু টের পায়নি। সিদ্ধান্ত বাড়িতে মশাই একবার ঘরের মধ্যে এসেছিলেন। কোণে দেখে বলেছিলেন, বেশ হয়েছে শোভারাম, তোর মেয়ে সুখে থাক, সতী লক্ষ্মী হয়ে স্বামী সংসার আলো করে থাকুক। শোভারাম বলেছিল,
সবই ছোট মশাইয়ের দয়াতে হলো ঠাকুরমশাই। শেষকালে একবার সিদ্ধান্ত বারিধি মশাই মরালির মাথায় হাত দিয়ে কী সব শ্লোক বলে আশীর্বাদ করে গিয়েছিলেন। আয়োজনের কোনো ত্রুটি হয়নি। বড় বড় কলা পাতা এসেছিল ছোট মশাইয়ের বাগান থেকে। হরিপদ মাছ এনে দিয়েছিল ছোট মশাইয়ের পুকুর থেকে। নয়ন পিসি রাঁধতে বসেছে সকাল থেকে। একা মানুষ, পাড়া সকলেরই পিসি, কাজকর্মে শূদ্রদের বাড়ি রাঁধবার সময় তার ডাক পড়বেই পড়বে। আর শুধু কি রান্না, কোণে সাজানো, জামাই ষষ্ঠীর তত্ত্ব সাজানো, এইসব তারই কাজ। নয়ন পিসি বলে গিয়েছিল, চুপ করে বসে থাকবে, আমি অম্বলটা সাঁতলে আসি। পাড়ার মেয়েরা তখন পাশেই বসেছিল। মরালির জানাশোনা সব মেয়েদেরই বিয়ে হয়ে গিয়েছিল। অনন্ত দিদি বলেছিল, বর যে কী দ্রব্য তার জীবনে জানতেই পারলাম না। মরালি জিজ্ঞেস করেছিল, বরের সঙ্গে প্রথমে কি কথা বলবো অনন্ত দিদি? অনন্ত দিদি বলেছিল, আমার আবার বর, আমার আবার বিয়ে, সেই বিয়ের পর তো আর দেখিনি বরকে। অনন্তবালার বিয়ে, সে আরেক ঘটনা বটে। বর এলো গ্রামে, সবাই করুণাময়ীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে অনন্তবালার বর দেখতে। বৈশাখ মাসের সকাল, যে যার ব্রত সেরে সকাল থেকে ঘাটে গিয়ে পৌঁছেছে। আর যখন বর এলো, দেখা গেল কাঁধে পুটলি, হাতে খড়ম। নৌকো থেকে বর নামল। অনন্তবালার বাবা জগদীশ বাড়ুজ্যে মশাই খাতির করে বরকে নামিয়ে নিতে গেলেন। বর বললে, নৌকোর ভাড়াটা মিটিয়ে দিন। হন্তদন্ত হয়ে জগদীশ বাড়ুজ্যে বললেন, কত? 5 টাকা। 5 টাকা শুনেই চমকে গিয়েছিল বাড়ুজ্যে মশাই। কুলিন জামাইয়ের জন্য গুণে 400 টাকা আগাম দিতে হয়েছে, আবার তার উপর 5 টাকা, অথচ জামাইয়ের নিজেরই নৌকো। বললেন, তা নৌকো ভাড়াটা পরে দিলে হবে না বাবাজি? বর বললে, পরে আবার কখন দেবেন? আমি তো আজই চলে যাব পলাশপুরে। সেখানে আরেকটি কন্যার পানি গ্রহণ করে তারপর যাব ঘুষুটি। সেখানেও একটি কন্যা আছে। ওই বৈশাখ মাসে লগনসার বাজারে আমাদের কি কোথাও বেশি তিষ্ঠবার সময় আছে? তা সেই 5 টাকাই শুধু নয়, আরও 50টি টাকা চাদরে বেঁধে দান সামগ্রীর ঘর, থালা, পিলসুত সমস্ত কাঁধে তুলে নিয়ে উঠল নৌকোতে। নৌকো সারাদিনই ঘাটে দাঁড়িয়েছিল। বাড়ুজ্যে মশাই বলেছিলেন, তা একটা রাত কন্যার সঙ্গে এক ঘরে বাস করলে হতো না বাবাজি? অনন্তবালার মাও ঘোমটার আড়াল থেকে বলেছিল, অনন্ত আমার বড় আদরের মেয়ে, আমার বড় স্বাদ ছিল জামাই মেয়েকে একসঙ্গে দেখে চোখ জুড়ব, তাও হলো না। এই বলে তিনি কাঁদতে লাগলেন। বর বললে, থাকলে আরও 1000 টাকা দিতে হবে, এই আমি নিয়ম করে দিয়েছি। 1000 টাকা? 1000 টাকা দেবার মতো অবস্থা বাড়ুজ্যে মশাইয়ের নয়। সামান্য জমি জমা আর কয় ঘর বামুন কায়েত যজমান, তাদেরই উপর ভরসা। 1000 টাকা তাকে খুঁড়ে ফেললেও আসবে না। বললেন, এরপর যখন আসবে বাবাজি, তখন না হয় ধার কর্জ করে যেমন করে হোক। বর বললে, তা তো বুঝতেই পারছি, কিন্তু নগদ ছাড়া কাজ করব না ঠিক করেছি। বড় ঠকায় সবাই আজকাল। আর তাছাড়া বৈশাখ মাস পড়ে গেছে যে, বড় ক্ষতি হয়ে যাবে। চারিদিক থেকে ডাক আসছে, বয়সও বাড়ছে, সব কন্যার পানি গ্রহণ করে উঠতে পারি না আজকাল। এই বলে নৌকায় উঠে পড়েছিল বর, আর কোনো বাক্য ব্যয় করেনি। বাড়ুজ্যে মশাই শেষ পর্যন্ত জিজ্ঞেস করেছিলেন, তাহলে আবার কবে আসছো বাবাজি? বর বলেছিল, পত্র দেবেন, রাহা খরচ দেবেন, সে সময় করে যদি আসতে পারি দেখব। অনন্তবালার পর নন্দরানী। জগদীশ বাড়ুজ্যের 2 মেয়ে। নন্দরানীর কপালে তো বরই জোটেনি। নন্দরানীও এসেছিল মরালের বিয়েতে। শেষ পর্যন্ত নন্দরানীর বিয়ে হয়েছিল কলা গাছের সঙ্গে। এওতির মতো মাথায় সিঁথিতে সিঁদুর দিত। 25-26 বছর বয়স হয়েছে, তবু ছেলে মানুষের মতো বাসর জাগতে পারে। ফুলসজ্জের রাত্রিতে বরকনের শোবার ঘরে আড়ি পাতে, পুকুর ঘাটে গিয়ে পরের বর নিয়ে হাসি ঠাট্টা করে। বর ঠকাতে নন্দরানীর ডাক পড়ে সব বাড়িতে।
নন্দরানীর নিজের বিয়েতে শুভদৃষ্টিও হয়নি, ফুলসজ্জাও হয়নি, বাসর ঘরও হয়নি, কিন্তু পাড়ার সব বিয়ের বাসর সেজে গেছে। নন্দরানীর মা বলতেন, মেয়ে মানুষ হয়ে জন্মেছ, সব মুখ বুজে সহ্য করতে হবে মা তোমাকে। নন্দরানী মার কথা শুনে হাসত, বলতো, মা যেন কি, দিদির চেয়ে তো আমার কপাল ভালো। আমার বর তবু আমার বাড়িতেই থাকে, কিন্তু দিদির বর যে আসেই না এক্কেবারে। তা অনন্ত দিদির বর কিন্তু আরেকবার এসেছিল, যথারীতি নিজের নৌকো করে পোটলাপল্লি নিয়ে রাত 1:30 প্রহরের সময় এসেছিল। জগদীশ বাড়ুজ্যে বাড়ির ভেতর থেকে জিজ্ঞেস করেছিলেন, কে? অনন্তবালার বর বলেছিল, আমি আপনাদের জামাই বাবা জীবন। কথাটা শুনে জগদীশ বাড়ুজ্যে লাফিয়ে উঠেছিলেন, গিন্নিও উঠেছিলেন। তারপর সেই রাত্রে আবার উনুনে আগুন দেয়া হলো, ভালো চাল আনা হলো বাবুদের মড়াই থেকে। সেই অত রাত্রে আবার পাশের ডোবা থেকে বড় বড় কই মাছ ধরা হলো। গাছের কলার কাঁদি থেকে কলা পেড়ে সরের ঘি, নারকেল নাড়ু, দুধ, ক্ষীর জামাইকে খেতে দেয়া হলো। জামাইয়ের জন্য কাঁঠাল কাঠের সিন্দুক খুলে বগি থালা, জামবাটি, রেকাবি এসব বার করা হলো। জামাই বাবা জীবন খেতে বসবার আসনে খেতে বসলো, কিন্তু ভাতে হাত দিলে না। বলে, আমি তো খেতে আসিনি, কিছু টাকার দরকারে এসেছিলাম আপনার কাছে। বাড়ুজ্যে মশাই অবাক হয়ে বললেন, টাকা? অনন্তবালা ততক্ষণে তরঙ্গ থেকে একখানি পোশাকি পাটশাড়ি বার করে পরে নিয়েছে, খোল দিয়ে মুখখানা মেজে চকচকে করে নিয়েছে। মা বিছানা করে দিয়ে গেছে। কোণে জামাই এই প্রথম এক ঘরে শোবে। তামুল দিয়ে পান সেজে ডিবি ভর্তি করে দিলেন। তারপর মেয়ের কাছে গিয়ে চুপি চুপি ফিসফিস করে বললেন, এটি খোপায় বেঁধে রাখ। ছোট একটা ন্যাকড়ায় বাঁধা পুটলির মতো। কি এটা? মা বলেছিল, দুগ্গাকে বলেছিলাম কি না, দিয়েছে সে, অচ্ছেদ্যা করিস নে। কি আছে এতে? মা বলেছিল, কি জানি মা কি আছে, দুগ্গা দিয়েছে, দুগ্গাই জানে। বলেছিল সাপের গায়ের এটুলি আর ডান কাকের রক্ত। অনন্তবালা বলে, এ দিয়ে কি হবে? মা রেগে গিয়েছিল, বলেছিল, তুই আর জ্বালাস নে বাপু, মেয়ের এত বড় বয়স হলো, এখনো জামাইকে কি করে বশ করতে হয় তা পারলে নে। তোর জন্য আমায় মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করে। তারপর অনন্তবালা সেজে গুজে বিছানায় বসে রইল। জামাই খেয়ে ঘরে শুতে আসবে, কিন্তু গোল বাঁধল খাবার আগেই। জামাই বললে, আমি তো খেতে আসিনি, টাকা নিতে এসেছি। মা আড়াল থেকে বললে, এতদিন পর এলে বাবাজি, না খেলে কি আর চলে? খেয়ে দিয়ে ঘরে একটু বিশ্রাম করো, টাকা তোমায় দেবই, যেমন করে হোক। তারপর কি জানি কি হলো, জামাই সব চেটে পুটে খেলে, কিন্তু খাওয়ার পর আর ওঠে না আসন ছেড়ে। বলে, এবার টাকা ছাড়ুন। খাইয়ে দাইয়ে নিয়ে শেষে টাকা দেবেন না, আমার এসব অনেক দেখা আছে। তা বাবা জীবন বিশ্রাম তো একটু করবে, অনন্তবালার সঙ্গে একটু দেখাও তো করবে। কিন্তু জামাই নছরবান্দা, বললে, ওসব কথা সবাই বলে, শেষে কলা দেখিয়ে দেয়। আমি ওসব অনেক কথা শুনেছি, কথাই আর ভুলছে না এই শর্মা। জগদীশ বাড়ুজ্যের কিছু টাকা ছিল লুকোনো, কাঁঠাল গাছের তলায় বহুদিন আগে লুকিয়ে রেখেছিলেন তিনি। অবরে সবরে বিপদে আপদে কাজে লাগতে পারে। সেই অত রাত্রে আবার শাবল নিয়ে গিয়ে খুঁড়ে বার করে আনলেন সেই টাকা। 5টি মাত্র টাকা, কাদামাটি মাখানো। জামাইয়ের হাতে গুজে দিয়ে বললেন, যত সামান্য এই যা ছিল সব তোমায় দিলাম বাবাজি, এইটি নিয়ে একটু বিশ্রাম করে যাও শুধু। জামাই টাকা কটি ট্যাকে গুজে নিলে, কিন্তু বিশ্রাম করতে শোভার ঘরে আর গেল না। বলে, তবে আর আমার থাকা হলো না, ওই গোষ্ঠীর চাটুজ্জে মশাইয়ের বাড়িতেই যাওয়াটা ভালো ছিল দেখছি। এই বলে জামাই উঠে পড়ল, আর তারপর সেই নিজের এঁটো বগি থালা, জামবাটি, রেকাবি সব কিছু পোটলায় বেঁধে নিয়ে আবার গিয়ে উঠল নৌকোতে। অনন্তবালা তখনও সেজেগুজে বসেছিল বিছানায়। মা ঘরের ভেতর ঢুকে চিৎকার করে উঠল,
তোর মরণ হয় না রে মুখ পুড়িয়ে? তুই মরিস না কেন? আমি দেখে চোখ জুড়োই। এত ধিঙ্গি বয়স হলো, জামাই বাড়ি বয়ে এলো, আর তুই ঠুটো জগন্নাথ হয়ে বসে রইলি? জামাইয়ের পা দুটো জড়িয়ে ধরতে পারলে না? আর সেই দিন অত বকুনি খাওয়ার পরেও অনন্তবালা পাথরের মতো চুপ করে বসেছিল। কিন্তু নন্দরানীর বেলায় আর সেসব কোনো আয়োজন অনুষ্ঠান জগদীশ বাড়ুজ্যে করেনি। আর তখন টাকা কড়িও ছিল না তার। নয়ন পিসি পরামর্শ দিয়েছিল তার চেয়ে নন্দরানীর গাছ বরে বিয়ে দিয়ে দাও দাদা। মেয়ে তো এমনিতেও ঘরে থাকবে আর অমনিতেও ঘরে থাকবে, জাতকুলো বজায় থাকবে। তাই হলো শেষ পর্যন্ত। শুভদিনে পাজি দেখে বরণডালা, কুলো, পিদিম, সুপুরি, হলুদ আর দুধের স্বর নিয়ে কলা গাছের তলায় গিয়ে 7 পাক দিলে নন্দরানী। পুরুতমশাই মন্ত্র পড়তে লাগলো। নয়ন পিসি বললে, এইবারে কলা গাছটাকে 2 হাতে জড়িয়ে ধর। নন্দরানীও তাই করল। নয়ন পিসি বললে, এইবার এই কড়ি আর সুপুরি নিয়ে শেকড়ের কাছে রাখ, রেখে মনে মনে 3 বার বল, কলা গাছ বর হলাম স্বয়ং বর, কড়ি দিলাম, সুপুরি দিলাম, দিলাম দুধের স্বর, তুমি আমার বর। এমনি করে একদিন জগদীশ বাড়ুজ্যের ছোট মেয়েরও বিয়ে হয়ে গেল। আর শুধু কি নন্দরানী, এই গায়ের আরও অনেক মেয়েরই এমনি করে বিয়ে হয়ে গিয়েছে। আর এমনি করেই নন্দরানীর মতো বাপের বাড়িতে হাঁড়ি ঠেলে তারা। এমনি করেই বাড়ি বাড়ি বর দেখে বেড়ায়। কারোর বাড়ির জামাই এলে ঘটা করে দেখতে যায়, বরের সঙ্গে ফষ্টি নষ্টি করে, বরকে হাসায়, নিজেরাও হেসে গড়িয়ে পড়ে। তারপর একদিন খবর আসে গুপ্তিপাড়া কিংবা বর্ধমান কিংবা পূর্বস্থলী কিংবা বড় চাপড়ার শ্রীযুক্ত দেবনারায়ণ দেবদর্শন সময়োচিত নিবেদং মিদং 3রা বৈশাখ শুক্রবার বেলা 2:30 প্রহরের সময় আমার পিতা লোকান্তর হইয়াছে, জ্ঞাত কারণ লিখিলাম ইতি। আর সঙ্গে সঙ্গে 100 মেয়ের শাঁখা ভাঙে, সিঁদুর মুছে, শাড়ি ছেড়ে থান কাপড় পরে। তাদের সবাই আর জড়ো হয়েছে মরালির বিয়েতে। সবাই বাসর জাগবে বলে এসেছে। নয়ন পিসিরও কবে বিয়ে হয়েছিল কে জানে। নিজেও নয়ন পিসি কখনো শ্বশুর বাড়ি যায়নি। পাড়া প্রতিবেশীর বিয়ে উৎসব অনুষ্ঠানে খেটে খেটে পরিশ্রম করে, আর উপদেশ দিয়েই নয়ন পিসি নিজের জীবনটা কাটিয়ে দেয়। শোভারাম দৌড়াতে দৌড়াতে ঘরে এসে ঢুকেছে, বলে, নয়ন। ঘরে একলা মরালি বসেছিল, আর কেউ নেই। মেয়ের দিকে চেয়ে যেন সান্ত্বনা দিয়ে বললে, কিছু ভাবিস নে মা, আর ভাবনা নেই, এবার সব ঠিক হয়ে গেছে। এই বলে আবার বাইরে চলে গেল। বসির মিয়ার সঙ্গে আবার সেই দিন দেখা। সারাদিন সোরার গদিতে বসে কাজ করে করে যখন আর মাথা তোলবার সময় থাকতো না, ঠিক তখনই একদিন বসির মিয়া এসে হাজির হতো। বেবাড়ি সাহেব থাকলে বসির মিয়া ঢুকতো না, কিন্তু একলা দেখলেই ঢুকে পড়তো। চেনা নেই শোনা নেই মানুষটার সঙ্গে, কিন্তু বসির মিয়া একদিনেই বেশ ভাব করে নিয়েছিল। আর কান্তও ছিল সেই রকম, একটু মিষ্টি কথা শুনলে একেবারে গলে যেত। কি খবর ভাইয়া? কান্ত বলতো, এসো ভাই এসো, বসো। তক্তপোষের ওপর কাটি মাদুর পাতা থাকতো, আর সেই জায়গাটা পরিষ্কার করে দিয়ে বসতে বলতো কান্ত। পান দিত, জর্দা আনিয়ে দিত। বন্ধু মানুষ, খাতিরের কোনো কমতি রাখতো না কান্ত। ভারী মজাদার মানুষ ছিল বসির মিয়া। তেজি জোয়ান ছেলে, মুসলমান জাতে, তা হোক, কিন্তু খবর অনেক রাখত। নানা জায়গায় ঘুরে বেড়াতো, আবার নানা লোকের সঙ্গেও মেলামেশা ছিল। তা কি কাজ তোমার এত? সারা বাংলা মুলুক ঘুরে বেড়াতে হয়। বসির মিয়া বলতো, নবাব সরকারের কাজের তো এই মজাই। আর মাঝে মাঝে দিল্লি যায়, মাঝে মাঝে ঢাকা যায়, আবার তারপর হয়তো আগ্রা, ফতেপুর, সিকরি চলে যায়। আমার ফুপা মনসুর আলী সাহেবের নাম শুনেছিস তো? কান্ত বলেছিল, না। কে সে? আরে আমার ফুপা, মির্জা মোহাম্মদ সাহেবের ইয়ার। মির্জা মোহাম্মদ কে? মির্জা মোহাম্মদের নামই শোনেনি কান্ত, অথচ এই দুনিয়ায় বেঁচে আছে। তাজ্জব আর কাকে বলে? আরে মির্জা মোহাম্মদের নামই তো সিরাজউদ্দৌলা। কিছুই জানিস না তুই। এত বড় নবাব আর হয়নি যে হিন্দুস্তানে। তুই কাজ করছিস ফিরিঙ্গি কোম্পানির কাছে।
তোর সাহেব নবাব সিরাজউদ্দৌলার পা চাটে, তা জানিস? এই যে দেখছিস সুতনুটি, এই যে দেখছিস তোর সোরার গদি, নবাব ইচ্ছে করলে একটা কামান দেখে সব উড়িয়ে দিতে পারে। তোর সাহেবের মুন্ডু উড়ে যাবে এক কথায়, তা জানিস? তখন তুই তোর বাপজানের বাপজান ড্রেক সাহেব পর্যন্ত কোথায় যে উড়ে যাবে তার কোনো ঠিক নেই। তুই রহিম খান নাম শুনেছিস? জবরদস্ত খান নাম? না। নবাব জাফর মুর্শিদ কুলি খান নাম শুনেছিস? না। আরে তোর মতন তো বেউকুব আমি দেখিনি। দিনের পর দিন বশির মিয়ার কাছে মোগল বাদশা আর নবাব দেওয়ানদের গল্প শুনে শুনে নিজেকে কেমন যেন ছোট মনে করেছে কান্ত। বশির মিয়া রাজার জাতির লোক, আর সে ফিরিঙ্গি কোম্পানির 3 টাকা তলবের কৃতদাস। কত বড় বড় লোক সব জন্মেছে মুসলমানদের মধ্যে। এই যে মুর্শিদ কুলি খা, আরে ও তো কাফের ছিল আগে, বামুনের ছেলে, খেতেই পেত না। ইস্পাহানের হাজি সুফি মেহরবানি করে খাইয়ে পড়িয়ে মানুষ করেছিল বলেই তো সুবে বেরাবের দেওয়ান হাজি আবদুল্লাহ খোরাসানির দপ্তরে নগরি পেল। আমাদের বাদশা তো গুণের কদর করত, বাদশা আওরঙ্গজেব। এই বলে বশির মিয়া নিজের নাক আর 2 কান মুলে দিলে, বললে, অমন বাদশা আর হিন্দুস্তানে হবে না রে। দিন দুনিয়ার বাদশা আওরঙ্গজেব বাদশা। জাফর খাঁ সাহেবকে গুণ দেখে নিজের খাস দরবারে এত্তেলা দিলে, দিয়ে তার খেলাত দিলে করতলব খাঁ, মনসবি দিলে। তোকে তোর কাজ দেখে খেলাত দেবে বেবারি সাহেব? গুণের কদর করবে ফিরিঙ্গি বাচ্চা? এমনি সব গল্প করতো বশির মিয়া, তারপর আবার কোথায় চলে যেত। কি কাজ যে করতো বশির মিয়া তা কোনোদিন বলেনি। মাঝে মাঝে কান্তকে জিজ্ঞেস করতো, বেভারি সাহেবের কাছে কোন কোন সাহেব আসে রে, তাদের নাম কি? সোরা বেচে সাহেবের মুনাফা কত থাকে? গঙ্গার কিনারায় কেল্লা বানাচ্ছে কেন ফিরিঙ্গিরা? কি মতলব তাদের? তা যা জানতো কান্ত তাই বলতো। কান্ত বলতো, আমি তো ইংরেজি জানি না, তাই ওদের সব কথা বুঝতে পারি না। তা এতদিন নগরি করছিস আর ইংরেজি শিখিস নি? শিখে নে, কী কথা হয় ওদের আমাকে বলবি, তোকে ইনাম পাইয়ে দেব, বকশিস পাইয়ে দেব। ফিরিঙ্গিদের যত খবর দিতে পারবি তার জন্য তুই টাকা পাবি। কেল্লাতে ফিরিঙ্গিদের কত পল্টন আছে, কত কামান আছে, আমাকে খবরটা দিতে পারিস? এইসব কথা শুনতে শুনতে কান্তর কেমন যেন সন্দেহ হতো। বেভারি সাহেব তাকে কতবার সাবধান করে দিয়েছিল, কোম্পানির এলাকায় স্পাই ঘুরে বেড়াচ্ছে, খুব হুঁশিয়ার থাকবে মুন্সি। আর স্পাই মানে চর। গেরুয়া পরা সন্ন্যাসী দেখলে বুঝবে ওরা মারাঠিদের চর। ওরা মুসলমানদের হটিয়ে হিন্দু রাজাকে দিল্লির মসনদে বসাতে চায়। তাদের সঙ্গে বেশি কথা বলবে না। অনেকে আবার বাউল ফকিরের মতো গান শোনাবে গদিতে এসে, ভিক্ষে চাইবে, তাদেরও আমল দেবে না। আর তারপর আছে মুর্শিদাবাদের স্পাই, তারাও কলকাতায় ঢুকে পড়েছে, খুব হুঁশিয়ার থাকবে। কিন্তু বশিরকে কিছুতেই এড়ানো যেত না। বশির বলতো, তোর ডর কিসের? আমি তো আছি, আমার ফুপা তো আছে। একদিন রাত্রিবেলার কথা মনে আছে, অনেক দিন আগের কথা। সাহেব সকালবেলা একবার গদিতে আসতো, তারপর মাল চালান দিয়ে বাড়িতে খেতে চলে যেত। দুপুরবেলা বাড়িতে গিয়ে ঘুমোতো। দিবানিদ্রা দেওয়াটাও বেভারি সাহেবের স্বভাব ছিল। সেই সময় সাহেবকে বিরক্তি করা চলবে না। আর তারপর বিকেলবেলা যখন ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোতো তখন একদিন আসতো। কিন্তু সেই দিন রাত্রিবেলায় পালকি চড়ে এসে হাজির। অত রাত্রিরে সাহেব কখনোই আসে না। সাহেবের মুখ খুব গম্ভীর। এসেই কান্তর হাত দিয়ে একটা চিঠি পাঠালে কেল্লাতে। সাহেবের সঙ্গে আরও 2 জন লোক, তারা চুপি চুপি কী সব কথা বলতে লাগলো। কান্ত অনেক চেষ্টা করেও বুঝতে পারলে না। বাইরে আসতেই পালকি বেয়ারারা রয়েছে। কান্ত আস্তে আস্তে জিজ্ঞেস করলে, হ্যাঁ গো, কে এসেছে এখানে? বেভারি সাহেবের সঙ্গে কারা এনারা? উমিচাঁদ সাহেব, আমরা উমিচাঁদ সাহেবের লোক। আর সঙ্গে কে? লোকগুলো সাদাসিধে মানুষ, বেশি ঘোরপ্যাচ বোঝে না। বললে, নারায়ণ সিং। নারায়ণ সিং কে? আগে তা জানি নে, রাজধানী থেকে এসেছে।
কে নারায়ণ সিং, কে উমিচাঁদ সাহেব, কান্ত কিছুই জানত না। দিনমানে না এসে এত রাত্রিরেই বা গদিতে কেন এলো সাহেব, তাও বুঝতে পারল না। হঠাৎ যেন সব ওলট পালট হয়ে গেল। কদিন আগেই কান্তর কানে এসেছিল নবাব মারা গেছে, আর সে ছিল ভোর 5টার সময়। তখন বলতে গেলে কারোরই ঘুম ভাঙেনি, আর সেই খবর শোনার পর থেকেই যেন সাহেবদের রকম সকম সব বদলে গেল। মনে আছে বেভারিজ সাহেব কতদিন গদিতেই আসেনি, একলা কান্তকেই কাজ চালাতে হয়েছে। তারপর কদিন যেতে না যেতেই এই কাণ্ড। সাহেবের হুকুম। কান্ত সেই অত রাত্রিরে কেল্লার ফটকে গিয়ে পল্টনের মুখোমুখি হয়ে দাঁড়াল। হু কামস দেয়ার? আমি কান্ত সরকার, বেভারিজ সাহেবের মুন্সি। চিঠি এনেছি ড্রেক সাহেবের জন্যে। তবু পল্টন বেটা কথায় কান দেয় না, বলে লাট সাহেব বারাসাত গিয়া। বোঝা গেল ড্রেক সাহেব কেল্লায় নেই, বারাসাতে গিয়েছে কাজে। ফিরে এসে খবরটা বেভারিজ সাহেবকে দিতেই সাহেব একেবারে রেগে খুন। ড্রেক সাহেব কেল্লায় নেই, তা যেন কান্তরই অপরাধ। আরও কী সব কথাবার্তা হতে লাগলো তিনজনে অনেকক্ষণ। কান্ত সেই দরজাবন্ধ গদি বাড়ির সামনে চুপ করে দাঁড়িয়ে রইল। তখন বেশ গরম পড়েছে, এপ্রিল মাস, তারিখটাও মনে আছে কান্তর, 13 রজব। তারপর অনেকক্ষণ কথা বলে আবার তিনজনকে পালকি করে যে দিক থেকে এসেছিল সেই দিকেই চলে গেল। আর ঠিক তার খানিক পরেই বশির এসে হাজির। বশির মিয়াকে সেই সময় দেখে অবাক হয়ে গিয়েছিল কান্ত। তুই এত রাত্রিরে? তাড়াতাড়ি ঘরে ঢুকেই বশির মিয়া দরজায় হুড়কো দিয়ে দিয়েছিল আর বলেছিল, কে এসেছিল রে তোর এখানে? আমার সাহেব। আর দুজনকে? ওদের আমি চিনি না। নামও শুনিসনি? পালকি বেহারাদের যে তুই জিজ্ঞেস করলি দেখলুম। তুই সব দেখেছিস নাকি? সব দেখেছি। আমার কাছে চাপতে কোশিশ করিস নি। সচবাদ বলবি, ঝুটা বললে তোর নোকসান হবে বলে রাখছি। যা যা শুনেছিস সব বিলকুল খোলসা করে বল। কান্ত বললে, সত্যি বলছি, আমি ওদের চিনি না। শুনলাম একজনের নাম উমিচাঁদ আর একজনের নাম নারায়ণ সিং। নারায়ণ সিং? নামটা শুনেই বশির মিয়া তিড়িং করে লাফিয়ে উঠল। শালা হারামিকা বাচ্চা, বেউকুব, বেতমিজ, বেশরম। শালাকে আমি দেখে নেব, ওর বাপের নাম ভুলিয়ে দেব, তবে আমি মুসলমানের বাচ্চা। ওর ভাই রাম রাম সিংয়ের শির কাটিয়ে দেব। শালা আমাকে তো চেনে না হিন্দুর বাচ্চা। তুই কিছু মনে করিস নি হিন্দুর বাচ্চা বলছি বলে। তুই হলি আমার দোস্ত, তোর সঙ্গে আমার দোস্তালি হয়ে গেছে ইয়ার। কিন্তু ওরা নিমক হারাম। ওই রাম রাম সিং, ওই নারায়ণ সিং, ওই ঘসেটি বেগমও নিমক হারাম। শালা মুসলমানের মধ্যেও হারামির বাচ্চা অনেক আছে। এই বলতে বলতে বশির মিয়া চিৎকার করে উঠতে যায় আর কি। কান্ত বললে, ওরে থাম ভাই বশির, একটু চুপি চুপি কথা বল, কেউ শুনতে পাবে, আমার চাকরি চলে যাবে। কিন্তু বশির মিয়া তখন রেগে টং হয়ে গেছে। তার মুখে তখন খই ফুটতে আরম্ভ করেছে। যাকে পাচ্ছে তাকেই গালাগালি দিচ্ছে। কোথাকার রাজা জানকীরাম, রাজা দুর্লভরাম, রাজবল্লভ, তার ছেলে কৃষ্ণবল্লভ। কান্ত কারোরই নাম শোনেনি। গড়গড় করে সকলের কেচ্ছা কেলেঙ্কারি বলে গেল বশির মিয়া। বশির মিয়া বললে, নারায়ণ সিংকে আর বেশি দিন বাঁচতে হবে না, দেখিনিস? কেন? আমার হাতে খুন হয়ে যাবে শালা। আমি আমার ফুপাকে গিয়ে কাল খবরটা দিচ্ছি। কিন্তু নারায়ণ সিং কে গো? কী করতে এসেছে সাহেবদের কাছে? ওই শালা উমিচাঁদ এনেছে সঙ্গে করে। ও শালা হলো চর, শালা রাজবল্লভের চর। রাজবল্লভের ছেলে কেষ্টবল্লভ এখানে ফিরিঙ্গিদের কাছে রয়েছে, তা জানিস তো? ওই রাজবল্লভেরই কাণ্ড। নবাব মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই হারামিরা নেমক হারামি শুরু করেছে। কান্ত এবার আর থাকতে পারলে না, বললে, তুই এখন যা বশির, সাহেব আবার কোন সময় এসে পড়বে, তখন আমার চাকরি চলে যাবে। যাক না তোর নকরি, আমি তো আছি। বশির মিয়া থাকতে, বশির মিয়ার ফুপা থাকতে তোর কিসের ডর রে? না ভাই, এবার আমি বিয়ে করছি, এখন আর ছেলে মানুষই করলে চলবে না।
বিয়ে? শাদি? শাদি করছিস? কোথায়? হাতিয়ারগড়ে। সব ঠিক হয়ে গেছে, দিন টিন সমস্ত ঠিক হয়ে গেছে। ঠিক করছিস, মরদের কাম করছিস। শাদি করবি, ল্যাড়কা পয়দা করবি, তবে না মরদ। আর মরদের পয়দাই হয়েছে শাদি করবার জন্যে, আর মর্দানার পয়দা হয়েছে ল্যাড়কা পয়দা করবার জন্যে। খোদাতালার দেমাগ আছে ইয়ার, খোদাতালা অনেক ভেবে ভেবে তবেই এই কানুন করেছে দুনিয়ায়। বলতে বলতে বশির মিয়া সেই দিন সেই রাত্রের অন্ধকারের মধ্যেই বেরিয়ে গিয়েছিল। বশির মিয়া সেই দিন চলে যাওয়ার পর থেকে আরও অনেক কাণ্ড শুনেছিল কান্ত। ভেতরে ভেতরে যে এত ব্যাপার চলছে তা এতদিন টের পায়নি সে। কোথায় সে বিয়ে করবে, বিয়ে করে বউ নিয়ে বরচর তাদের বাড়িতে গিয়ে উঠবে, পাড়ার বৌঝিরা তার বউ দেখতে আসবে, এইসব স্বপ্নই দেখত সারাদিন। গদিবাড়ির কাজের ফাঁকেও বউয়ের মুখটা কল্পনা করে নিয়ে চোখ বুজিয়ে ভাবতে ভালো লাগতো। কিন্তু হঠাৎ যেন কোম্পানির সব সাহেবেরা চারিদিকে ছুটোছুটি আরম্ভ করে দিলে। ড্রেক সাহেবের শরীরটা ভালো ছিল না, বালেশ্বরের বন্দরে বেড়াতে গিয়েছিলেন। তারপরেই কলকাতায় এসে হাজির হয়েছিল কৃষ্ণবল্লভ, ঢাকার রাজবল্লভ সেনের ছেলে। টাকা কড়ি গয়নাগাটি বউ ছেলে মেয়ে নিয়ে এসে হাজির। সঙ্গে ছিল কাশিম বাজার কুঠির ওয়ার্ড সাহেবের চিঠি। তা সেই তাকে যদি এখানে সাহেবরা না থাকতে দিত, কোনো গণ্ডগোলই হতো না আর। কেন? আগে কেষ্টবল্লভ যে রাজবল্লভ সেনের ছেলে, রাজবল্লভ সেনকে চেনেন তো? ঢাকার দেওয়ান, আলিবর্দী খাঁর পেয়ারের লোক ছিল। ঘসেটি বেগমের সঙ্গে যে তার খুব ইয়ে মানে? ষষ্ঠীপদ একটু বেকা হাসি হেসে বললে, ইয়ে মানে ইয়ে? আপনি তো কিছুই খবর রাখেন না মশাই, কেবল চাকরি আর ঘুম। দুনিয়াতে কত কি ঘটে যাচ্ছে খবর রাখবেন তো? ষষ্ঠীপদ কান্তের নিচে চাকরি করত। কান্ত মালের হিসেব রাখে আর ষষ্ঠীপদ মালের বস্তা গোনে। কিন্তু খবর রাখে সব, কি করলে চাকরিতে উন্নতি করা যায় তার চেষ্টা ষষ্ঠীপদ করে। ষষ্ঠীপদ বলে, কোম্পানির চাকরি এই আছে এই নেই, চিরকাল তো কোম্পানির চাকরি করলে চলবে না। কোম্পানিও চিরকাল থাকছে না। যদি নবাব কাছারিতে চাকরি পেতাম একটা, আমার কি আর ভাবনা ছিল? তা বিয়ের দিন সচ্চরিত্র পুরকায়স্ত এলো, ভোরবেলায় এসে হাজির। সেদিন আবার কাজও খুব, চোখে মুখে দেখবার সময় নেই কান্তর। ঘটকমশাই বললে, চলো বাবাজি, আমার সঙ্গে চলো। কান্ত বললে, এখন যাব কি করে? এখনো ছুটি পাইনি যে, কয়দিন ধরে আমার সাহেব আসছে না। সে কি কথা? সাহেব যদি না আসে তোমার বিয়ে বন্ধ হয়ে যাবে তো। একটি মেয়ের জীবন মরণ সমস্যা, আর তোমার চাকরিটাই কি সেখানে বড় হলো? কান্ত বললে, না না তা বলছি না। আপনি এখন, আমি নাপিতকে নিয়ে যাচ্ছি, আজ সাহেব আসবার কথা আছে। তা তুমি যাবে তো ঠিক বাবাজি? কিছুতেই আর ঘটকমশাই সন্দেহ যায় না। কান্ত সমস্ত দেখালে, বিয়ের তোড়জোড় সমস্ত ঠিক করে রেখে দিয়েছে। গায়ে হলুদের জন্য তেল হলুদ পাঠিয়ে দিয়েছে। সারাদিন উপোস করে আছে, আর বিয়ে হবে না মানে? বরযাত্রার চিঠি পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। সেখানকার বাড়ি ঘরদোর পরিষ্কার করা হয়েছে, জঙ্গল কেটে রাস্তা করা হয়েছে। নতুন বউকে নিয়ে যাবে, দেশে 10 জনকে বউ দেখাবে। পিতৃপুরুষের ভিটে নতুন বউ নিয়ে হাতিয়ারগড় থেকে সোজা নৌকো করে সেখানে গিয়েই উঠতে হবে। আর তারপরেই একটা কাণ্ড ঘটল। ঘটকমশাইকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিয়ে ষষ্ঠীপদকে সব মালের হিসেব বুঝিয়ে দিলে। নাপিত তৈরি ছিল, কান্ত সেজে গুজে নৌকোয় উঠতে যাবে। হঠাৎ বসেই রেসে পড়লে, কোথায় যাচ্ছিস? বিয়ে করতে, আর সময় নেই। তা আজকেই বিয়ে করতে চললি? এদিকে যে সব পয়মাল হয়ে গেল, তোর নকরি হয়তো থাকবে না। কেন? তখন সত্যি আর কথা বলবার সময় ছিল না। মাঝি মাল্লারা পাল খাটিয়ে দিয়েছে নৌকোয়, নাপিতও গিয়ে উঠে বসেছে পোটলাটা নিয়ে। বশির মিয়া বললে, তোর সাহেবদের ওপর নবাব খুব গোঁসা করেছে,
আমাদের কাশিমবাজারে ফিরিঙ্গিদের কুটির ওয়ার্ড সাহেবকে নবাব ডেকেছিল, ডেকে খুব হল্লা করেছে। বলেছে রাজা রাজবল্লভের ছেলেকে যদি ফিরিঙ্গিরা না ফিরিয়ে দেয় কোম্পানির গোষ্ঠী তুষ্টি করে ছাড়বে। কান্ত জিজ্ঞেস করলে, কেন, সাহেবদের কি দোষ? দোষ নয়, ফিরিঙ্গির বাচ্চারা 50,000 টাকা ঘুষ নিয়েছে তার কাছ থেকে, তা জানিস? তোর সাহেবের দোষ ওই হলওয়েল আর ম্যানিংহাম, ও দুটো ফিরিঙ্গি। কান্তর মনে আছে সেসব কথা। বশির মিয়াই বলেছিল সব কিছু। উমিচাঁদি হচ্ছে নাকি আসল, তার সঙ্গেই সাহেবদের দোস্তালি। নারায়ণ সিংকে সেই নিজের বাড়িতে থাকতে দিয়েছিল। কেষ্টবল্লভ যে কলকাতায় এসে ফিরিঙ্গিদের কাছে থাকতে পেয়েছিল তাও রাজা উমিচাঁদের জন্যই। রাজা উমিচাঁদকে প্রায়ই বেভারিজ সাহেবের কাছে আসতে দেখেছে কান্ত। সব সাহেবই আসতো বেভারিজ সাহেবের বাড়িতে, ওই হলওয়েল সাহেব, ম্যানিংহাম সাহেব, কিন্তু ভেতরে ভেতরে যে এক কাণ্ড চলছে তা জানত না। নবাবের মাসি যে নবাবের শত্রু তাও জানত না। তাহলে কি হবে? বশির মিয়া বললে, লড়াই হবে। নবাব যখন একবার রেগে গেছে তখন আর তো সহজে ঠান্ডা হচ্ছে না। ফিরিঙ্গিদের দরিয়ার ওপারে না পাঠিয়ে আর ছাড়ছে না। ফিরিঙ্গিরাও বাঁচবে না, আর ওই রাজা রাজবল্লভও বাঁচবে না, ওই ঘসেটি বেগমও বাঁচবে না। মির্জা সাহেবের একবার গোসা হলে তখন আর কারোর পরোয়া করবে না। তাহলে আমার চাকরিটার কি হবে? বশির মিয়া বললে, আরে নকরির কথা তুই পরে ভাবিস, আগে তুই বাঁচিস কি না তাই দেখ। লড়াই হলে তোর কলকাতাটা থাকবে নাকি? তোর লাট সাহেব ওই ড্রেক সাহেবই বাঁচে কি না তাই আগে ভাব। এই কলকাতাও থাকবে না, আর এই ফিরিঙ্গিদের কেল্লাও থাকবে না। এই ফিরিঙ্গির বাচ্চারা সব মরে মামদভূত হয়ে যাবে। তখন আমার কথা মনে রাখিস, তোকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। বশির মিয়া কখনো ঝুট বলে না। বশির মিয়া চলে যাবার পর কান্ত তাড়াতাড়ি গিয়ে নৌকায় উঠল। বদর বদর। যেমন দেশের ঊর্ধ্বে আরেকটা দেশ আছে তার নাম মহাদেশ, যেমন কালের ঊর্ধ্বে আরেকটা কাল আছে যার নাম মহাকাল, তেমনি ইতিহাসের ঊর্ধ্বেও আরেকটা ইতিহাস আছে, আর তার নাম মানুষ। মানুষই ইতিহাস, আর এই মানুষই মহাদেশ সৃষ্টি করেছে। এই মানুষই মহাকাল সৃষ্টি করেছে। এই মানুষই ইতিহাসের সৃষ্টিকর্তা। পৃথিবীর ইতিহাস মানুষের ইতিহাস। এই মানুষই একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে 7 সাগর 13 নদী পেরিয়ে নোনা জলে হাবুডুবু খেতে খেতে ইন্ডিয়াতে এসে পৌঁছেছিল। আবার এই মানুষই একদিন আলীবর্দী খাঁ হয়ে তাকে আশ্রয় দিয়েছিল, বলেছিল, তোমরা এখানেই থাকো, থেকে কারবার করো, আমাদের শুধু সামান্য কিছু কারবারের মুনাফার অংশ দিও। আর হিন্দুরা মারাঠা দেশ থেকে এসে আমাদের বড় জ্বালাতন করছে, তাদের সাহায্য করতে তোমাদের মদত চাই। হিন্দুদের সঙ্গে লড়াই করতে করতে আমরা সারা জীবনটা কেটেছি, আমাদের টাকা ফুরিয়ে গিয়েছে। তোমরা টাকা দিয়ে, বন্দুক দিয়ে, কামান দিয়ে আমাকে সাহায্য করো, যাতে আমি আয়েশ করে মসনদে বসে রাজ্য শাসন করতে পারি। আমরা মোঘল, আমরা সেই 1200 বছর আগে আরব দেশ থেকে বেরিয়েছিলাম জেহাদ করতে, হজরত মোহাম্মদের বাণী প্রচার করতে। সারা পৃথিবী আমরা কবুল করেছি। শেষকালে এইখানে এসে এই মারাঠি ডাকাতদের হাতে বুড়ি গঙ্গায় ডুবে মরব নাকি? তোমাদের কাছে আমি মদত চেয়েছিলাম, তার বদলে তোমরা আমার লোকসান করেছ, আমার গদি কেড়ে নেবার মতলব করেছ। তোমরা বাগবাজারে পেরিং পয়েন্ট কেল্লা বানিয়েছ, কেশাল সাহেবের বাগান বাড়ির মধ্যে গড়বিন্দু তৈরি করেছ। তাই আমরা তোমাদের ওয়ার্ড সাহেবকে, কলেট সাহেবকে আর ব্যাটসন সাহেবকে ধরে গারদে পুড়েছি। তাই আমরা তাদের দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়েছি। মুচলেকায় লেখা আছে, প্রজাগণের মধ্যে কেহ রাজদণ্ড হইতে অব্যাহতি পাইবার জন্য কলিকাতায় পলায়ন করিলে আদেশ দেওয়া মাত্র তাহাদিগকে নবাবের হস্তে সমর্পণ করিতে হইবে। গত কয়েক বছর বাণিজ্যের দস্তকের হিসাব দিতে হইবে এবং ওই সকলের অপব্যবহারজনিত রাজকোষের যে পরিমাণ ক্ষতি হইয়াছে তাহার ক্ষতিপূরণ করিতে হইবে। পেরিং পয়েন্টে যে কেল্লা নির্মিত হইয়াছে তাহা ভাঙিয়া ফেলিতে হইবে এবং কলিকাতার হলওয়েল সাহেবের ক্ষমতা বিশেষ সংকুচিত করিতে হইবে।
ইতি বিনীত বংশবৎ ওয়াটস, কালেটো ব্যাটসন। সচ্চরিত্র ঘটক তখনও ছাতিমতলার ডিপির ওপর দাঁড়িয়ে দূরের বাঁকটার পানে চেয়ে আছে। নদীটা ওইখানেই বাঁক নিয়েছে, যেন সেই দিকেই একটা টিমটিমে আলো নজরে পড়ল। বড়বাবাজি এত দেরি করবে কে জানত। আজকালকার ছোকরাদের একটা দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই। আগেকার মতো ক্ষমতায় থাকলে ঘটকমশাই আবার চলে যেত সেই কলকাতায়, একবার হাতিয়ারগড়ে আর একবার কলকাতায়। দেনা পাওনার কথা তো সবই হয়ে গিয়েছিল। আগেকার দিনে এমন ছিল না। আগে গ্রামের মধ্যেই বর আর গ্রামের মধ্যেই কনে। আর এখন যদিও বা সন্ধান পাও, তাও যাও কাটোয়া, যাও পূর্বস্থলী, যাও বর্ধমান, কাহা বীরভূম আর কাহা ঢাকা, সোনারগাঁ, বিষ্ণুপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কোনো জায়গায় আর যেতে বাকি নেই সচ্চরিত্রের। সচ্চরিত্র বলে, আমার নাম সচ্চরিত্র ঘটক। আমি হলাম ঈশ্বর ইন্দ্রবর ঘটকের পুত্র, ঈশ্বর কালীবর ঘটকের পৌত্র, ঈশ্বর সিদ্ধেশ্বর ঘটকের প্রপৌত্র। সমস্ত ঘটককারিকা আমার মুখস্থ গো। আমরা হলাম গিয়ে 7 পুরুষের ঘটক। যদি কলকাতায় কখনো যান হুজুর, আমার নাম করবেন। লোকে বলে, কলকাতায় কে তোমায় চিনবে? আগে বড় বড় যজমান সব আমার আছেন সেখানে, নানান জাতের গেরস্ত সব। 72 কায়েত কৃষ্ণবল্লভ সোম আমার যজমান, মৌলিক কায়েত গোবিন্দ শরণ দত্ত আর কুলীন কায়েত গোবিন্দরাম মিত্তির, আর ক্ষত্রিয় বামুন কন্তর্প ঘোষাল, কুলীন বামুন মনোহর মুখুজ্জে, সুবর্ণ বণিক সুখদেব মল্লিক, সদ্গো বাত্তারাম সরকার, তিলি কালীচরণ পাল, কৈবর্ত গৌর হরি হালদার, এরা সব আমার যজমান। আর শুধু কলকাতা কেন, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া পর্যন্ত আমার যজমান আছে হুজুর। যাদের কাজকর্ম একবার করে দিয়েছি তারা আর কোনো ঘটকের কাজ পছন্দ করে না। তাই সচ্চরিত্রের কথাতেই বিশ্বাস করে শোভারাম মেয়ের সম্বন্ধ করেছিল। সারা মুলুকটাই ঘুরে বেড়াতো সচ্চরিত্র পোটলাটি কাঁধে নিয়ে, এই গ্রাম থেকে সেই গ্রাম। তারপর 2 মাস 3 মাস কোথায় কোথায় যে কেটে যাও কেউ জানতে পারে না। বাড়ির ছেলে মেয়ে বউয়ের সঙ্গে হয়তো বা 6 মাস পর একদিন দেখা হয়, তারপর আবার একদিন বেরিয়ে পড়ে। এমনই রাজমহল থেকে বর্ধমান, বর্ধমান থেকে হুগলি, হুগলি থেকে কলকাতা। আর কলকাতায় কি ছোট জায়গা নাকি? কায়েতেই যে কত রকম এখানে, জেলে কায়েত, ছুতোর কায়েত, চাষা কায়েত। পইতে কিংবা চেহারা দেখে আর কাউকে চেনবার উপায় নেই। এক মাথা বাবরি চুল, গাল পর্যন্ত টানা জুলপি, ওপর ঠোঁটে একটুখানি গোঁপ শুধু, মাথায় পাগড়ি, গায়ে জোব্বা আর পায়ে চামড়ার চটি। দেখেই বোঝা যায় কলকাতার নতুন সম্প্রদায়ের লোক। শোভারাম যেবার প্রথম সচ্চরিত্রের সঙ্গে পাত্র দেখতে এসেছিল, জিজ্ঞেস করেছিল, ওইসব কারা ঘটক মশাই? সচ্চরিত্র বলেছিল, সাবধান, আস্তে কথা বলুন বিশ্বাস মশাই, কোম্পানির দালাল ওরা, ওদের অমন কথা বলবেন না। ওদের দোরে লক্ষ্মী বাঁধা, কাঁচা টাকা ওদের হাতে জমছে। ও আপনার মুর্শিদাবাদও নয়, হাতিয়ারগড়ও নয়। এখানে আপনি আগে করে কথা বলতে হয়। সচ্চরিত্র বলতো, ওই চিতপুর, সিমলে, মির্জাপুর, আরপুলি, কলিঙ্গা, বর্জিততলায় বলুন, আর ওইদিকে বেলগেচে, উল্টোডিঙি, কামারপাড়া, কাকুরগাছি, বাগমারি, ট্যাংরাই বলুন, সব আমার এলাকার মধ্যে। রাস্তার মধ্যে কাউকে দেখলেই ঘটক মশাই ডাকত, ও গো মশাই শুনছেন? কে গো, আমাকে ডাকছো? বলি, এখানে বিয়ের যোগী পাত্র টাত্তর আছে? আমি সচ্চরিত্র ঘটক। আমার পিতা ঈশ্বর ইন্দ্রবর ঘটক, পিতামহ কালীবর ঘটক, পিতামহ সিদ্ধেশ্বর ঘটক। ঘটকালি আমাদের 7 পুরুষের পেশা। ভদ্রলোক বার কয়েক দেখলেন সচ্চরিত্রের দিকে, দেখে কি যেন ভাবলেন কে জানে, বললেন, ওই দিকে দেখুন, এদিকে নেই। ইন্দ্রবর ঘটক সচ্চরিত্রকে ছোটবেলাতেই বলে গিয়েছিলেন, এবার আমাদের ধর্মকর্ম সব যাবে সচ্চরিত্র।
সচ্চরিত্র তখন ছোট, বুঝতে পারেনি কথাটা। জিজ্ঞেস করেছিল, কেন? যাবেই তো, এদিকে নবাব হলো মেচ্ছ আর ওদিকে ফিরিঙ্গিরাও হলো ম্লেচ্ছ। যার জন্ম আর কদিন বাঁচবে, হিন্দু আর কেউ থাকবে না। তা তাই বটে, কিছুই আর থাকবে না। এরকম করে আর জাত পেশা রাখা চলবে না। হঠাৎ দূর থেকে আলোটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। ছাতিমতলা ঢিবিটা পেরিয়ে একেবারে করুণাময়ীর ঘাট বরাবর গিয়ে হাজির হয়ে দাঁড়িয়ে রইল সচ্চরিত্র। হ্যাঁ, ঠিক এসেছে। হুমড়ি খেয়ে পড়ল নৌকার গুলুইয়ের ওপর, পড়েই কান্তর হাতখানা ধরে ফেলেছে। তুমি আমাকে কি বিপদে ফেলেছিলে বলো দেখিনি বাবাজি। আমি কাউকে মুখ দেখাতে পারিনি। এদিকে খিদে পেয়েছে, আর ওদিকে কি কাণ্ড বলো দেখিনি তোমার। ছি ছি ছি, আমি হলাম গিয়ে ঈশ্বর ইন্দবর ঘটকের পুত্র, ঈশ্বর কালীবর ঘটকের পৌত্র। কান্ত যেন মহা মুশকিলে পড়ল। বসির মিয়াই তো আসলে গণ্ডগোলটা বাঁধালে। তার সঙ্গে কথা বলতে গিয়েই তো ভাটাটা এসে গেল নদীতে, চড়াই আটকে গেল নৌকো। তাড়াতাড়ি কান্তকে নিয়ে ছুটেছে সচ্চরিত্র। বিয়েবাড়ির সামনে গোলমাল শুনে শোভারামও ছুটে এসেছে। মনটা বড় খারাপ ছিল তার। এত স্বাদের মেয়ে তার। একেবারে হাউমাউ করে কেঁদে ফেলল কান্তকে দেখে। কান্ত বললে, নদীতে ভাটা পড়ে চড়াই আটকে গিয়েছিল আমার নৌকো। গোলমাল শুনে সিদ্ধান্ত বাড়িতে মশাইও এসে পড়েছিলেন। বললেন, তা এখন তো আর উপায় নেই শোভারাম, সম্প্রদান তো হয়ে গেছে। তাহলে বসির মিয়াই সব গোল বাঁধালে। নৌকো আটকে যাওয়ার পর কি করবে বুঝতে পারেনি কান্ত। নাপিত বলেছিল, চলুন বাবু, হাঁটা পথেই যায়, যদি ঘোড়া টোড়া ভাড়া পাওয়া যায় তাই নেওয়া যাবে। শাহী রাস্তার অবস্থা ভালো নয়, কোথায় ঘোড়া, আর হাঁটা পথে হেঁটে গেলেও এক প্রহর লাগবার কথা। কি করবে কেউ বুঝতে পারেনি। শেষে ভাগ্য ভালো, জোয়ার আসতে দেরি হয়নি। সেই নৌকোতেই চারজনে মিলে পৈঠা বাইতে বাইতে এসেছে। ঘেমে নিয়ে একেবারে প্রাণ বেরিয়ে গিয়েছে। শোভারাম তাড়াতাড়ি ভেতর বাড়ির দাওয়ার কাছে গিয়ে ডাকলে, নয়ন। নয়ন পিসি এলো। সব শুনে বলে, তা এখন আর কি করবে দাদা, এখন তো আর করবার কিছু নেই। এই বলে আবার সে বাসর ঘরে গিয়ে ঢুকলো। বলে, ওরে মেয়েরা, তোরা বরকে বিরক্ত করিস নে বাছা, বর এখন একটু ঘুমোবে। নন্দরানী বলে, তুমি যাও তো এখান থেকে নয়ন পিসি, বর এখন আমাদের, আমরা যা করাবো তাই করবে। নয়ন পিসি চলে যেতেই নন্দরানী বললে, আজকে রাত্রিরে বর কি একা মরির? বর আজকে আমাদের সকলের। কি ভাই বর, রাজি তো? উদ্ধবদাস বললে, ঠাকুরনরা যেমন নিবেদন করবেন তেমনই হবে। ও মা, বর যে দেখছি খুব শেয়ানা রে। বলি, হ্যাঁ গো বর, কনেকে কোলে করতে পারবে তো? উদ্ধবদাস বললে, কোলে তো আগে করিনি কখনো, ঠাকুরনরা বললে করতে পারি। হলু, বরের কথা শোন, তা তোমার বুঝি আগে আর বিয়ে হয়নি? উদ্ধবদাস বলে, না। নন্দরানী বললে, সকলের সামনে মরিকে কোলে করতে হবে কিন্তু, আমরা সকলে দেখব। উদ্ধবদাস বলে উঠল, তা আপনারা যদি নিবেদন করেন তো আপনাদেরও কোলে তুলতে পারি। সবাই হেসে লুটোপুটি খেতে লাগলো। তারাময়ী বললে, ও মা, কি অসভ্য বর রে ভাই। তা হোক, কথাটা তারাময়ী বললে। বটে। তবু বরকে নিয়ে মেয়ে মহলে যেন আনন্দ কৌতূহলের শেষ নেই। নন্দরানী এগিয়ে এসে বললে, তা আমাকে কোলে করো দেখি ভাই, দেখি তোমার কত ক্ষমতা। তারপরেই হঠাৎ ভয় পেয়ে সরে এলো। বলে, উমা, ইবর যে সত্যি সত্যি হাত বাড়াই গো। না বাবা, অত রসে কাজ নেই। নেলো তোরা, মরিকে ধরে বরের কোলে বসিয়ে দে। মরালি এতক্ষণ ঘোমটায় মুখ ঢেকে চুপ করে বসেছিল। একজন কানে কানে গিয়ে কি যেন বললে, বলতেই মরালি কান সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। ও মা, মরি যে কাঁদছিল। সবাই অবাক হয়ে গেল।
এমন এক বিয়েওয়ালা বর পেয়েও মন ভরেনি মেয়ের। সে বুড়ো হোক আর যাই হোক, এই বরের সঙ্গে তো তবু ঘর করতে পারবে, এই বরের সঙ্গে এক ঘরে তো শোবে, তবু কান্না। আর আমাদের? নন্দরানী বুঝিয়ে বললে, আজকের দিনে বরের কোলে বসতে হয় রে। বরের কোল জড়া রূপ দেখে আমরাও নয়নটা সার্থক করি। আয় ভাই মরি। ছি। তবু মরালি কিছুতেই নড়ে না, পাথরের মতন শক্ত হয়ে বসে রইল একপাশে। অনন্ত দিদি বললে, রাত পোয়ালে তখন তো আর আমরা কেউ আসবো না রে, আর আসতে চাইলেও তোরা কেউ আসতে দিবি না। আজকের মতো আমরা একটু আনন্দ করে নিই। আমাদের নিজেদের তো স্বাদ আহ্লাদ সব ঘুচে গেছে। কথা শোন, আজ শুনতে হয় কথা। কিন্তু টানাটানি করেও কিছু ফল হলো না। সকলকে আঁচড়ে কামড়ে একাকার করে দিলে মরালি। কিছুতেই সে বরের কোলে বসবে না। এবার নন্দরানী এগিয়ে এলো, বললে, তোরা সব দিদি, আমি দেখি। এই বলে কোমরে কাপড় জড়িয়ে মরালিকে টেনে বরের কোলে বসাতে যেতেই এক কাণ্ড ঘটে গেল। নন্দরানীর বুড়ি মা বাইরে থেকে আর্তনাদ করে উঠল, ও মা, অনন্ত, অনন্ত রে। সমস্ত ঘরখানা যেন আকস্মাৎ এক নিমেষে স্তব্ধ পাথর হয়ে গেল সেই কান্নার শব্দে। কি হলো? কি হয়েছে? মেয়েরা সবাই এক অজ্ঞাত আতঙ্কে শিউরে উঠেছে। কি হয়েছে জ্যাঠাইমা? কে বুঝি জিজ্ঞেস করলে। আমার অনন্তর কপাল পুড়েছে মা। অনন্ত যে আমার মাছ না হলে খেতে পারে না গো। ও অনন্ত, অনন্ত রে। বাসর ঘর থেকে বেরিয়ে এলো অনন্তবালা, সঙ্গে নন্দরানীও বেরিয়ে এলো। বেরিয়ে এলো তারাময়ী, বেরিয়ে এলো আর সবাই। বাইরে ভিড় হয়ে গেল এক নিমেষে। শোভারাম ছুটে এলো, জিজ্ঞেস করলে, কি হয়েছে বামুন দিদি? নয়ন পিসিও এসে দাঁড়িয়েছিল, বললে, মেয়েকে করুণাময়ীর ঘাটে নিয়ে গিয়ে সিঁদুর শাঁকা ভেঙে দাওগে। ও আর কেঁদে কি করবে দিদি? কপালের লিখন তো কেউ খণ্ডাতে পারবে না। বাড়ির উঠোনে ভিড় জমে গেল। বরের সঙ্গে কোনোদিন কথাও হয়নি অনন্তবালার। কথা হওয়া তো দূরে থাক, ভালো করে বরকে দেখেও নি কোনোদিন। আর সেই স্বামীর মৃত্যু সংবাদ শুনে কাতর হওয়া স্বাভাবিক কি অস্বাভাবিক সে কথাও কারোর মনে এলো না। স্বামীর মৃত্যু মানে জীবনের সব স্বাদ আহ্লাদ থেকে বঞ্চিত হওয়া। আর পাথর যদি হয়েই থাকে তো সে শোকে নাকি লোকাচারের সংস্কারে কে জানে। আর কোনোদিনও মাছ খেতে পারবে না অনন্তবালা, আর কোনোদিনও শাখা সিঁদুর শাড়ি পরে বেরোতেই পারবে না। তাই এও কি কম ক্ষোভ, কম ক্ষতি? এরপর থেকে এই নয়ন পিসির মতো পরের বাড়ির উৎসবে আনন্দে শুধু গতর খেটে আনন্দ দিতে হবে, অথচ নিজেরই যেন এতদিন আনন্দ করবার কিছুই ছিল না। তবু সহানুভূতির কথা সবাই শোনালে। অনন্তবালাকে নিয়ে যখন বামুন দিদি বাড়ি চলে গেল তখন সকলের মুখ দিয়ে শুধু একটা শব্দই বেরোলো, আহা। আর মেয়েরা যে যেখানে ছিল সবাই সেই আহা শব্দের সঙ্গে নিজেদের জীবনের মর্মান্তিক সত্যটাই প্রকাশ করে দিলে। অথচ এই ঘটনা এত সত্য, এতটাই স্বাভাবিক, এতটাই সাধারণ যে তার কোনো প্রতিকার কারোর হাতে নেই। নিতান্ত কার্যগতিকেই জামাই যাচ্ছিল নৌকো করে কোনো দেশে, যাচ্ছিল হয়তো বা আরও কোনো কন্যার পানি গ্রহণ করতে। পথে ডাকাত পড়ে খুন করে ফেলেছে। আর ঘটনাটা ঘটেছে কতদিন আগে, তারপরেও কতদিন ধরে অনন্ত শাঁখা সিঁদুর পড়েছে, মাছ খেয়েছে, স্বামীর আশার প্রতীক্ষায় দিন গুনেছে, বছর গুনেছে। এতদিন পর সেই খবর হাতিয়ারগড়ে এসে পৌঁছেছে। বাংলার গ্রামে গ্রামে যত বধূ ছিল সবাই একসঙ্গে অনাথা হয়ে গেল। এর বুঝি কোনো প্রতিকার নেই, কোনো সান্ত্বনাও নেই কোথাও। সেই দিনকার উৎসবের মধ্যে হঠাৎ যেন কোনো আসনিপাতে সব নিঃশেষ হয়ে গেল। সচ্চরিত্র ঘটক এতক্ষণ খাই খাই করেও খেতে পারেনি, যেন তার খাবার জায়গা হঠাৎ ফুরিয়ে গিয়েছে। হঠাৎ অন্ধকারের মধ্যে কান্তর সঙ্গে দেখা। এ কি বাবাজি, তুমি এখনো আছো? খাওয়া হয়েছে? কান্ত কিছুই উত্তর দিলে না। সচ্চরিত্র বললে, সে কি, বিয়ে হলো না বলে খেতে কিসের আপত্তি?
চলো চলো, আমারও খাওয়া হয়নি। তারপর নাপিতের দিকে চেয়ে বললে, চলো হে, তুমিই বা কেন মাঝখান থেকে উপসী থাকবে? চলো চলো।